কখনোই পেট ভরে এই সময়টা খাবার খাবেন না। অ্যাটলিস্ট রোজার 1 মাস রোজা রাখার পর পরের 7 দিন পেট ভরে খাবার খাওয়াটা মানে আপনার প্রপার ডাইজেস্টিভ এনজাইম সহ কাজটাকে শেষ করতে হয় আমার শরীরকে, কিন্তু ওই এনজাইম সিক্রেশনের সাইকেলটাই কিন্তু ঠিক হয়নি। আমার হয়তো খিদা লাগেনি, ব্রেন আমাকে সিগন্যালও দেয়নি যে এনজাইম এখন আসতে হবে, আমি অনেক খেয়ে ফেলছি। পানি খাবো একটা নির্দিষ্ট সময় পর পর, অবশ্যই কিছু হাঁটাচলা করবো। ঈদের দিন অনেক খেলাম দুপুরবেলা পেট ভরে, তারপর 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, এই জিনিসটা আপনাকে আরও কষ্ট দিবে, বা সেম হচ্ছে পরবর্তীতেও। দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজন এফি ওয়েলবিং। আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন একজন পুষ্টিবিদ। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসন্ন রমজানে এবং রমজান পরবর্তী সময়ে আসলে আমাদের খাদ্যাভ্যাস এবং প্রতিদিনের যেই ডেইলি রুটিন আছে, লাইফ আছে, সেটা কীরকম হতে পারে। আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজনে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর, ঈদের দিন আমরা আমাদের টেবিল দেখি পোলাও, মাংস, রোস্ট, কোরমা কাবাব সহ ভারী খাবার, এর পাশাপাশি শ্যামাই, জর্দা সহ মিষ্টি এবং চর্বিযুক্ত নানা খাবারের একটা সমারোহ থাকে। এই বিষয়টাকে আসলে একজন পুষ্টিবিদ হিসেবে আপনি কীভাবে মূল্যায়ন করছেন, কীভাবে দেখছেন এই বিষয়গুলোকে? খুবই চমৎকার প্রশ্ন। এটা আমরা প্রায়ই সাধারণত মানুষের কাছ থেকেই পেয়ে থাকি। এবং 1 মাস সিয়াম সাধনা মানে চিন্তা করেন যে আমরা সারাদিন আমাদের খাওয়ার রুটিনটা ছিল একরকম, সারাদিন আমরা রোজা রাখছি, সন্ধ্যায় ইফতার থেকে পরদিন সেহরি ভোর পর্যন্ত আমরা যেটা খাচ্ছি। কিন্তু আমাদের আজকের ঈদের দিন মানে সকালেই কিন্তু একটা ব্রেকফাস্টের একটা ঘনঘটা লেগে যায়, এবং আমার যে শরীরের যে এনজাইম সিক্রেশনের সাইকেল, এটা কিন্তু গত 1 মাসে পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। সুতরাং যখনই যে কোনো খাবার, ইভেন নট ভারী খাবার তো পরে আসছি আমরা, বাট আমরা যে কোনো খাবারই যখন ব্রেকফাস্টে বেশি খেয়ে ফেলছি, আমার প্রপারলি কিন্তু এনজাইম ওই দিন সিক্রেশন হচ্ছে না। তো তাহলে এনজাইমটা কি? আমার ডাইজেস্টিভ এনজাইম, যেটা কিনা আমার শরীর খাবারটাকে হজমে সাহায্য করে, প্রথমেই কিন্তু একটা বিঘ্ন ঘটে গেল। দর্শকদের জন্য বলতে চাই যে আসলে ঈদ সুন্দর হবে যখনই আমি সুস্থ থাকব এবং সারাদিন কোনো ধরনের অস্বস্তি ছাড়া আমার এই জিনিসটা কাটবে। সো এই যে ভারী যে খাবারগুলো বলছেন, এটা আমাদের ট্র্যাডিশনাল খাবার, এবং নর্মালি সকালবেলা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, পরোটা, মাংস, এগুলো দিয়েই কিন্তু আমরা শুরু করি। সেক্ষেত্রে আসলে এটা কখনোই হেলদি না, কনসিডারিং 1 মাস রোজা রাখার পরে। তো আমরা পুষ্টিবিদ হিসেবে বলে থাকি যে আসলে আপনার সকালটা যদি আপনি নাস্তা করেনও, খুব হালকা খাবার দিয়ে শুরু করতে হবে। পরোটা 8 টুকরা বা একটা ম্যাক্সিমাম পরোটা, অথবা রুটি হলে আরও ভালো, যেটা তেলে ভাজা না, এবং তার সাথে মিক্সড ভেজিটেবল, ডিম, একটু ব্যালেন্সড প্ল্যাটার থেকে আমরা শুরু করতে পারি। ইমিডিয়েটলি আমরা যেটা আমাদের মিষ্টি, সেমাই, পায়েস, জর্দা, এটাকে না খাই। এবার আসি দুপুরবেলা তো অবশ্যই খেতে হবে, বা নামাজের পর আমরা বিভিন্ন বাসায় যাই। এখন যেটা আমাদের ট্র্যাডিশনালি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করা হয় ভালো মন্দ খাবার জন্য, আমি কিন্তু নিজে এবং পরিবারের সবাইকে উৎসাহিত করব যে ঠিক আছে, অবশ্যই স্বাদ বা টেস্টের জন্য বা মানুষের মন রক্ষার জন্য 1-2 চামচ খেতে পারেন, বাট সেটা ফুল পেট না। দুপুরের খাবারটাকেও, যেহেতু গরমটা পড়ে গেল, এই সময়টা কিন্তু একটা অতিরিক্ত পানির আকাঙ্ক্ষা, একই সাথে আমাদের কোকা-কোলা, স্প্রাইট বা সোডা, যেটা এই জাতীয় পানির আকাঙ্ক্ষা বেড়ে যায়, যেটা আরও খারাপ। কারণ একে হচ্ছে আপনি পানি প্রপারলি খাচ্ছেন না, এবং আপনি যে খাবারগুলো খাচ্ছেন এগুলো আরও কার্বোনেটেড ড্রিঙ্কস, আপনার কিন্তু আরও অস্বস্তি, পেট কেমন করছে, সারাদিন একটা বদহজম, একটা ঢেকুর ওঠায়, এটা কিন্তু চলতে থাকবে। সুতরাং দর্শকদের জন্য এটাই বলতে চাই যে আমরা একটা সুস্থ ঈদের জন্য প্রপার অল্প অল্প করে সকাল, দুপুর এবং রাতে খাবো। এর মাঝখানে যে স্ন্যাক্সগুলো খাবো অথবা বেড়াতে গেলে যে খাবারগুলো মানুষের সাথে খাবো, সেটা খুব অল্প পরিমাণ, যেটা আমাকে আসলে ইম্প্যাক্ট না ফেলে। সারাদিনে অবশ্যই পানির দিকটা খেয়াল করতে হবে, বিকজ পানি মানেই আমার হজমে হেল্প করবে। সো 2.5 থেকে 3 লিটার পানি যেন খাই, প্রপার পানি। এটাকে আবার আমরা ওই কার্বোনেটেড ড্রিঙ্কস না হিসেবে চিন্তা করি, অথবা অন্য কোনো ড্রিঙ্কসেরও এই দিন দরকার নাই। খুব ভালো হয় যদি আপনি দই জাতীয় কোনো খাবার খেতে পারেন, যেটা আপনার হজমে সাহায্য করবে। তাহলে সকাল থেকে একদম রাত পর্যন্ত যদি বলি, যেহেতু দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমাদের শরীরের একটা পরিবর্তন ঘটে, খাবারেরও হুট করে একটা পরিবর্তন চলে আসে, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত, একদম সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত আসলে খাবার মেনুটা কীরকম হতে পারে, কি কি আসলে ত্যাগ করা প্রয়োজন শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে? প্রথমেই যেটা ত্যাগ করা প্রয়োজন, এখান থেকে শুরু করি। কারণ আমরা এই দিন রান্না করি ভালো মন্দ মানেই আমাদের খুবই স্পাইসি রান্না হয়, অথবা অতিরিক্ত অ্যাডেড সুগার সহ রান্না হয়। তো এই দুইটা বিষয়কে খেয়াল করতে হবে। অ্যাডেড সুগারের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আসলে
অনেক বেশি 1 বাটি পায়েস খেয়ে ফেললাম, 2 বাটি সেমাই খেয়ে ফেললাম ভালো লাগছে বলে, অথবা জর্দা রান্না হয়েছে অনেকটুকু খেয়ে ফেললাম, এটা সবসময় আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। সো অতিরিক্ত স্পাইসি বা অ্যাডেড সুগারযুক্ত খাবার অবশ্যই কম খেতে হবে। এটা হচ্ছে টিপস 1, যেটা শরীর খারাপ লাগা থেকে আপনাকে প্রোটেক্ট করবে। কার্বোনেটেড ড্রিঙ্কস একদমই বাদ। যে কোনো ধরনের জুস অথবা বাইরে আমরা ফলের জুস টুস খেয়ে ফেলি, এটারও দরকার নেই। প্লেন পানি হচ্ছে এদিন সবচেয়ে ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে পরিমাণটাকে অবশ্যই খেয়াল করে খেতে হবে। তো এটা গেল হচ্ছে কী কী খারাপ। আর যদি আমরা একটা সুন্দর প্ল্যাটার চিন্তা করি সারাদিনে, তাহলে আমি একটু আগেও বলছিলাম সকালবেলা একটা প্রপার ব্রেকফাস্টের জন্য আপনার যেটা দরকার যে হচ্ছে 1 থেকে 2টা রুটি, সেটা হচ্ছে রুটি হতে পারে অথবা তেল ছাড়া পরোটা হতে পারে, এর সাথে একটা মিক্সড ভেজিটেবল, ডিম এবং পানি দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে চা কফির বিষয়টাও কিন্তু এখানে লক্ষণীয়, কারণ আমরা আগের 1 মাস সারাদিন কোনো চা কফি খাইনি। ক্যাফেইনও কিন্তু শরীরে উদ্দীপনা তৈরি করে। সুতরাং সারাদিন আমি 7-8 কাপ চাও খাবো না। অবশ্যই চা যদি খাওয়ার ইচ্ছাও করে, পরিমিত 1-2 সিপ করে একটা চা খাওয়ার আমরা বিষয়টাকে খেয়াল করব। দুপুরের খাবার, স্পাইসি খাবার যতটা অ্যাভয়েড করা যায়। যদি 3 রকম মাংস রান্না হয়, আমি অবশ্যই সাজেস্ট করব যে একটা মুরগির সাথে মাছ, 1 রকম মাছ, একটা মাংসই হচ্ছে খাওয়া বেটার। সেটাও কি অনেক কোয়ান্টিটি না, 2 থেকে 3 টুকরা মাংসই হচ্ছে আপনার ওই দিনের জন্য এনাফ, এবং এর চেয়ে বেশি দরকার নেই। একইভাবে রাতেরটাও। এই সকাল আর দুপুরের খাবার এবং দুপুর আর রাতের খাবারের মধ্যে টুকরা টুকরা যে খাবারগুলো আমরা গ্রহণ করব, সেটা একটু হেলদি খাবার চেষ্টা করি। ফ্রুটস থাকলে ফ্রুটস খাই, দই জাতীয় খাবার নেই, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করি। ঈদের সময় অনেকের দেখা যায় অ্যাসিডিটি, বদহজম, হজমের সমস্যা, এছাড়া ওজন বাড়ার একটা সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলোকে আসলে দূর করার জন্য খাদ্যাভ্যাসে কী কী করা যেতে পারে, কী কী পরিবর্তন, কী কী মেনু চার্টটা লক্ষ্য করা যেতে পারে? অস্বস্তি যেটা বললেন, এটা খুব কমন হয়। আমরা প্রায় কমপ্লেন পেয়ে থাকি যে ঈদের পর 1 সপ্তাহ, হচ্ছে আমি প্রথম 2 দিন খুব ভালো খেতে পেরেছিলাম, তারপর আমি আর খেতে পারছি না। কেন? কারণ আমার যে ইনডাইজেশন থেকে একটা খাদ্য অনীহা তৈরি হয়ে গিয়েছে। সো এটা কিন্তু অনেকেই আমরা খেয়াল করতে পারি না, এবং আমরা মনে করি যে কেন খেতে পারছি না, তার মানে নিশ্চয়ই হচ্ছে আমার কিছু একটা হয়েছে, বাট এটা খাদ্য অনীহা মেইন কারণ। সো আমাদের এই যে পেটের যে অস্বস্তি, অ্যাসিডিটি, এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য ছোট ছোট 3টা টিপস দিতে চাই। কখনোই পেট ভরে এই সময়টা খাবার খাবেন না। অ্যাটলিস্ট রোজার 1 মাস রোজা রাখার পর পরের 7 দিন পেট ভরে খাবার খাওয়াটা মানে আপনার প্রপার ডাইজেস্টিভ এনজাইম সহ কাজটাকে শেষ করতে হয় আমার শরীরকে, কিন্তু ওই এনজাইম সিক্রেশনের সাইকেলটাই কিন্তু ঠিক হয়নি। আমার হয়তো খিদা লাগেনি, ব্রেন আমাকে সিগন্যালও দেয়নি যে এনজাইম এখন আসতে হবে, আমি অনেক খেয়ে ফেলছি। সো এটা খুব সায়েন্টিফিক্যালি আসলে আপনার মানে ওইভাবেই ডিফাইন করা। সো এই জায়গাটা অস্বস্তিটা এড়ানোর জন্য 1 নাম্বার টিপস হচ্ছে কখনোই যখন আমি খাচ্ছি পেট ভরে যে খাওয়াটা সেটা আমি খাবো না। আমি হাফ বা 2/3 যেটাকে বলি, যে আমার যদি 3 ভাগ খিদে থাকে 3 ভাগের 2 ভাগ খাবো, আধা ভাগ পেট খালি রাখবো। পানি খাবো একটা নির্দিষ্ট সময় পর পর। অবশ্যই কিছু হাঁটাচলা করবো। ঈদের দিন অনেক খেলাম দুপুরবেলা পেট ভরে, তারপর 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, এই জিনিসটা আপনাকে আরও কষ্ট দিবে, বা সেম হচ্ছে পরবর্তীতেও। আর ওজন বাড়ার ক্ষেত্রে যেটা বলেন, সেটা ইমিডিয়েটলি ওজন বাড়াটা হয়তো আপনি বুঝতে পারবেন না, বাট শরীর ভারী ফিল হওয়া একটা ফিল হবে। এর মেইন কারণটাই হচ্ছে আপনার প্রপার ডাইজেশন সাইকেলটা স্টার্ট হয়নি, এবং এটার কারণেই যে খাবারটা আমি শরীরকে দিচ্ছি সেটা না ঠিকমতো ডাইজেশন হচ্ছে না, অ্যাবজর্পশন হয়ে আমার শরীরে আমি এনার্জি পাচ্ছি, যার কারণে আপনার কিন্তু ক্যালোরি যেহেতু পাচ্ছি না বলে আমার একটু মনে হবে যে আমার উইক লাগছে অথবা কাজ করতে ইচ্ছা করছে না। এই টোটাল জিনিসটা আপনাকে লিড করবে খাদ্য অনীহার দিকে। তখন আপনার কিন্তু এই যে অনেক বেশি খেয়ে ফেলার কারণে 2-3 দিন, পরবর্তীতে 3-4 দিন দেখা যাবে আপনার আর খেতে ইচ্ছা করছে না। সেই জন্য আগে থেকেই একটু সতর্ক হই আমরা, এবং ঈদের দিন নির্দিষ্ট পরিমাণ থেকে অল্প কোয়ান্টিটিতে খাওয়া শুরু করি, এবং সেভাবেই হচ্ছে আমরা টাইমটাকে পাস করি। এই সমস্যাগুলো আসলে হজমের সমস্যা, অ্যাসিডিটি এবং ওজন বাড়ার যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলেন, এগুলোর জন্য আসলে কি খাদ্য অভ্যাসের পাশাপাশি আসলে কী কী পরিবর্তন করা দরকার, কী কী মেনটেন করা দরকার? রাইট, খুব চমৎকার। বিকজ খাদ্যাভ্যাস কিন্তু একটা পার্ট, যেটাকে আমরা বলি যে এখনকার লাইফস্টাইল। প্রায় একটা কথা আমরা শুনি, সেডেন্টারি লাইফস্টাইল। সো সেডেন্টারি লাইফস্টাইলের 3টা হচ্ছে খারাপ দিক আছে। একটা হচ্ছে যে খাদ্যাভ্যাসটা আমার জন্য ভালো সেটা আমি করছি না, প্র্যাকটিস। সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত ঘুম। আপনি জানেন যে এই যে ওজন বাড়ার একটা ব্যাকগ্রাউন্ডের অনেক বড় একটা কারণ থাকে আমি কম ঘুমাই। আমি মনে করছি আমি তো কম ঘুমাচ্ছি, ইটস ওকে,
আমার তো কষ্ট হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আপনার যে ডিসঅর্ডার তৈরি করছে শরীরের সাইকেলে, সেটা কিন্তু হচ্ছে আপনার আলটিমেট ওয়েট বাড়িয়ে দিচ্ছে। সো একটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস, একটা হচ্ছে পর্যাপ্ত ঘুম, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনার মেন্টাল হেলথ এবং হচ্ছে কায়িক পরিশ্রম খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। সো মেন্টাল হেলথ বলতে যেমন আমরা বলি যে আমি পানি খেলেও গায়ে লেগে যাচ্ছে, কেন জানেন? কারণ হচ্ছে আমার মন ভালো নিয়ে আমি খাচ্ছি। যখন আমি মন ভালো নিয়ে খাই, যে খাবারটা খাই সেটা কিন্তু আমার পুরাটা মোটামুটি ডাইজেস্ট এবং অ্যাবজর্পশনে হেল্প করে। আর যে খাবারটা আমি অনেক স্ট্রেস নিয়ে খাচ্ছি, 2 ঘন্টা পরে একটা মিটিং, আচ্ছা ঠিক আছে আমার তো কাজটা হয়নি, আচ্ছা কালকে আমাকে ওখানে যেতে হবে, এই যে বিষয়গুলো যখন আপনার রেগুলার লাইফস্টাইলে চলে আসে, তখন আপনি যে খাবারটাও খাচ্ছেন সে খাবারটা না প্রপারলি ডাইজেস্ট হচ্ছে, না আপনার শরীরে প্রপারলি যে ক্যালোরি সরবরাহ হওয়ার কথা সেটা হচ্ছে। ইনফ্যাক্ট আপনার সেখান থেকেই কিন্তু খাদ্য অনীহা এবং বাইরের যে একটা মজাদার খাবারের প্রতি অ্যাট্রাকশন, যেটা আসলে প্রচুর হেলথ হ্যাজার্ড তৈরি করে, জাঙ্ক ফুড, সেটার দিকে অ্যাট্রাকশন তৈরি করে। সো আসলে পুরাটা রিলেটেড। খাদ্যাভ্যাস হচ্ছে একটা পার্ট লাইফস্টাইলের, এবং এই লাইফস্টাইলটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। মডিফিকেশনের মধ্যে প্রথমেই সেই আগের দিনের মধ্যে বলবো যে আগে ঘুম থেকে উঠুন এবং তাড়াতাড়ি ঘুমাতে যান। ঘুমের আগে অনেকটা সময় স্ক্রিন টাইম পরিহার করুন। রাতে খাবার টেবিলে সবাই একসাথে মিলে খান এবং আনন্দ করে খান। এই যে ছোট ছোট টিপস যখন ফ্যামিলিতে প্র্যাকটিস করা শুরু করব আমরা, তখন দেখা যাবে যে আমার যে লাইফস্টাইলেরও চেঞ্জেস আসবে, সবাই পরিমিত পরিমাণে ঘুমাবো, এবং খাবারটা হচ্ছে রাইট ওয়েতে যখন সিলেকশন করে আমরা খাবো, তখন সেটা আমার শরীরের জন্য ভালোও হবে। ঈদের পরেই একটা লম্বা ছুটির পরে আমাদের আবার স্বাভাবিক জীবন, কর্মব্যস্ত জীবনে প্রবেশ করতে হয়। আর সেই সময় আসলে এই ব্যস্ত জীবনে আসলে আমাদের কী ধরনের ডায়েট অনুসরণ করতে হবে একটা সুস্থ সুন্দর দেহ, সুস্থ সুন্দর মন পাওয়ার জন্য, আসলে নিউট্রিশনিস্ট হিসেবে, পুষ্টিবিদ হিসেবে আপনারা এই বিষয়গুলোকে কীভাবে মেনটেন করতে বলেন? আমি এই জায়গার ডিসকাশনটাতে একটু সময় নিব এবং দর্শকদের জন্য একটু সুন্দর করে বলতে চাই, যাতে সহজভাবে মনে রাখা যায়। তো এবার তো 10 থেকে 12 দিন একটা ছুটির সময় যাচ্ছে, যে সময়টাতে আমরা মেন্টালি অনেক ফ্রি থাকছি, ফ্যামিলির সাথে আনন্দে থাকছি, বিভিন্ন মানুষজনের সাথে দেখা হচ্ছে, অনেক বেশি ভালো মন্দ খাচ্ছি, এবং খাবারের সাইকেলটা কিন্তু পুরো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে এবার যদি দেখি যে আসলে আমরা কাজে ফেরত যাচ্ছি, কাজের সময়টাই কিন্তু একটু ডিফারেন্ট। সকালবেলা টাইমলি উঠে বেরোতে হবে, ছুটোছুটি লেগে যায় বাসার মধ্যে, এবং সেক্ষেত্রে অনেকেই ব্রেকফাস্ট স্কিপ করতে থাকেন, যেটা হচ্ছে প্রথম ভুল। সো আসলে কখনোই 3টা মেইন মিল আর মাঝখানের 2টা স্ন্যাক্সকে মিস করা যাবে না। একজন অ্যাডাল্ট হেলদি মানুষের জন্য আপনার সারাদিনে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, এবং সকালের নাস্তা আর দুপুরের খাবারের মধ্যে একটা স্ন্যাক্স, এবং একই সাথে আমাদের দুপুর থেকে রাতের খাবারের আগ পর্যন্ত একটা স্ন্যাক্স খেতে হয়। তো যখন আমরা ওয়ার্কিং থাকি, আমাদের মিটিং টাইম, সকালের জ্যাম ঠিক শেষ করে অফিসে টাইমলি পৌঁছানো, সব কিছু মিলিয়ে আমরা অনেক কিছু স্কিপ করে ফেলি। প্রথমেই মাথায় রাখতে হবে যে স্কিপ করা যাবে না। সো পুষ্টিবিদ হিসেবে বলতে চাই, 5টা মিল আপনাকে টাইমলি খেতে হবে। এই টাইমের ক্ষেত্রটাও খুব মজার। জাস্ট শুধু টাইম যদি কারেক্ট করেন আপনি, যারা সাধারণত ইনিশিয়ালি ওয়েট ম্যানেজমেন্টের জন্য আসেন আমাদের কাছে, যে ওয়েট কমাতে চান, তাদেরকে প্রথম শুধু আমরা এটা একটু ঠিক করে দিই যে টাইমলি আপনি খান। টাইমলি খাওয়া থেকে আপনার প্রথম মাসেই 3 থেকে 4 কেজি ওয়েট কমে যাবে। বিকজ আমাদের খাওয়াটা কেমন হয়, আমরা সকালে যদি আর্লি খেয়ে গেলাম তো খেলাম, আর নাহলে অফিসে 10টায় ঢোকার পরে 10:30 11টার দিকে একটা জম্পেশ আমরা নাস্তা খাচ্ছি। তারপর আবার 12টা 12:30টায় আনহেলদি সিঙ্গারা থেকে শুরু করে অথবা কুকিজ থেকে শুরু করে কিছু খেয়ে ফেললাম, এর মধ্যে তো চা কফি চলছেই। দুপুরবেলাটা দেখা গেল ডিলেইড মিটিংয়ের কারণে, যে খাবারটা আসলে আমার একটা ম্যাক্সিমাম খাওয়া দরকার ছিল বা ম্যাক্সিমাম 1:30টা, সেটাকে আমি খাচ্ছি 3টা 3:30টায়। একইভাবে আমার প্রত্যেকটা খাবার ডিলেড। আমি বাসায় ফিরছি 7:30 8টায়, ফিরে আমি একটা হেভি নাস্তা করছি, বাসার তৈরি নাস্তা টাস্তা করে কফি চা খেয়ে এবার আমি দেখা যাচ্ছে কোনো কাজ করছি, ছেলে মেয়েদের সাথে সময় কাটাচ্ছি। আমার তো ক্ষুধা লাগবে না, সো খেতে খেতে আমার বাজে 11টা খেয়েই আমি টুপুস করে ঘুমাতে চলে গেলাম, অথবা স্ক্রিন টাইমে বসে আছি। সো এই টোটাল জিনিসটা আপনাকে একটু হলেও সতর্কভাবে চেঞ্জ করতে হবে। এই সতর্কটা কেন? তাহলে আপনার লাইফস্টাইলটা সুন্দর হবে এবং আপনি এই জায়গাটা কিন্তু হচ্ছে কাজ করতে পারবেন। সো সকালের নাস্তাটা অবশ্যই যারা অফিসগামী অথবা যারা অফিসে যাচ্ছেন না, তারা কিন্তু ছেলে মেয়ে স্কুলে যাওয়ার কারণে উঠেই যান, আপনাদেরকে বলবো 7টা থেকে ম্যাক্সিমাম 7:30টার মধ্যে সকালের নাস্তাটা শেষ করেন। এবং এই নাস্তাটা, যেটা আমরা সবসময় বলি, একটু রুটি, পরোটা, পাউরুটি, ওটস, এই ধরনের খাবার হলে ভালো। সকালবেলা ভাতটা সাধারণত আপনার কিক অফের জন্য কমফোর্টেবল না, তবে কেউ যদি ভাত খেয়ে সারাদিন ঝরঝরে থাকেন, ইটস কোয়াইট ওকে, আপনি ভাতও খেতে পারেন।
এরপরে 7:30টার মধ্যে খাওয়ার পরে আমরা ঠিক দুপুরে 10:30টার দিকে আমার যে চা কফির সাথে একটা ছোট্ট স্ন্যাক্স খেতে পারি, এবং সেটা অবশ্যই সিঙ্গাড়া বা কুকিজ না। সেটা সবচেয়ে ভালো হয় যদি বাসা থেকে আমি কিছুটা ফ্রুটস নিয়ে যেতে পারি, অথবা আমি যদি সকালে ডিম মিস করি, যে কোনো বয়সের মানুষের একটা ডিম কিন্তু সারাদিনে দরকার, একটা বয়েলড এগ কিন্তু আমি খেতে পারি। এবার আসি দুপুরের খাবার, অবশ্যই 12:30 থেকে 1:30টার মধ্যে খেয়ে ফেলতে হবে। এটা আপনার টাইম টেবিলটাকে সুন্দর করে যেমন সেট করবে, বডির প্রয়োজন অনুযায়ী সময় সময় আপনি হচ্ছে খাবারটা দিয়ে যাচ্ছেন। তো এই দুপুরের খাবারটা সাধারণত যারা ওয়ার্কিং থাকেন, অনেকে আমি দেখেছি আমার অফিসেই যে প্রেফার করেন ভাত খেতে চান না। ইটস নট ব্যাড সেই অর্থে যে ভাত খেতে চায় না, কিন্তু সেক্ষেত্রে আবার যদি রাতে আমি অনেক বেশি পরিমাণ ভাত খেয়ে ফেলি, এটাও আবার ফেয়ার না। সো আমি যদি মানে চিন্তাই করি যে আমি কোনো একবেলা ভাত স্কিপ করব, সেটা আসলে রাতের বেলাটাই স্কিপ করাটা বেটার। তো দুপুরে আপনি যেটা ভাত, সবজি, মাছ, যেটা হচ্ছে আপনার খুব বেশি স্পাইসি না, যেটা আপনার কাজের মধ্যে, স্পাইসি খাবার ইমিডিয়েটলি আপনার শরীরে একটা ইরিটেশন তৈরি করে, একটা উদ্দীপনা তৈরি করে, যেটা আসলে শরীরে কাজের জন্য ঠিক না। সেটা শেষ করলেন, এবং আমরা বলি যে নামাজ যারা পড়েন তারা খেয়ে যদি নামাজ পড়তে যান, তাহলে কিন্তু আপনার ইমিডিয়েট একটা এক্সারসাইজও হয়ে গেল, আপনার খাবারটা হজম হওয়ার জন্য এটা কাজ করে। বিকালবেলা একটা স্ন্যাক্সের জন্য আপনাকে অফিসেই প্ল্যান করে রাখতে হবে, বিকজ আমরা যারা অফিস থেকে 5:30 6টায় বের হই এবং বাসা দূরে থাকার কারণে 7টা 7:30 8টায় পৌঁছাই। 8টা আসলে ডিনার টাইম, আপনার কখনোই ওখানে এসে আসলে স্ন্যাক্সটা খাওয়া ঠিক না। সো আপনি 4টা 4:30টার দিকে অফিসে একটা কলা খেয়ে ফেলেন, অথবা দই খেয়ে ফেলেন, বিকজ দই বা দুধ জাতীয় খাবার আমাদের প্রত্যেকটা অ্যাডাল্ট মানুষের প্রত্যেক দিনই খাওয়া দরকার। সো বিকালবেলাটা আমরা যে কোনো একটা ফ্রুট সালাদ একটু দই মাখিয়ে খেয়ে নিতে পারি, অথবা আমরা শুধু দই খেতে পারি, টক দই যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন, অথবা আমরা লাস্সি খেতে পারি 1 গ্লাস, যেটার মধ্যে কোনো অ্যাডেড সুগার থাকবে না। সো এটা আমরা খেলাম, এবং সেটা আপনাকে আসলে অফিসেও আপনি প্রিপেয়ার করে নিতে পারেন নিজের উদ্যোগে, অথবা বাসা থেকে তৈরি করে নিয়ে গিয়ে ফ্রিজেও রাখা যায়। এখন অনেক অফিসে এই সুবিধাটা আছে। শেষে আমরা বাসায় ফিরলাম 7:30 8টায়। আমাদের প্ল্যান থাকবে যে আমরা ম্যাক্সিমাম 8:30টার মধ্যে টেবিলে বসে যাব। সো এই টাইম টেবিলটা মেনটেন করতে পারলেই সবচেয়ে হচ্ছে আপনার এই সময় খাবারের যে অসুবিধাগুলো সেগুলো দূর হয়ে যাবে। দ্বিতীয়ত ভ্যারাইটি অফ ফুড খেয়াল করতে হবে। তৃতীয়ত সব ধরনের নিউট্রিয়েন্টস টাচ করার জন্য আমরা বলি যে সারাদিনে 2 থেকে 3 কালারের সবজি এবং ফল খান। লাইক আপনি যদি সকালে একটা কলা খেয়েছিলেন, দুপুরে পালং শাক খেয়েছিলেন, রাতে আপনি বেগুনের তরকারি খেলেন, আপনি দেখেন একটা বেগুনি, একটা সবুজ, একটা হলুদ রঙের খাবার আপনি খেয়ে ফেলেছেন, এবং ইউ উইল গেট ম্যাক্সিমাম মাইক্রোনিউট্রিয়েন্টস। কালার ডিফারেন্ট মানেই হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস ডিফারেন্ট, যেটা ভিটামিনস অ্যান্ড মিনারেলস, সেটা প্রতিদিন আমাদের শরীরে রিকোয়ারমেন্ট আছে। আর পানির কথা আগেই বলেছে, 2.5 থেকে 3 লিটার পানি, এর মধ্যে অবশ্যই চা কফি যোগ হবে, এবং একই সাথে রান্নার পানিটাকেও আমরা কিন্তু অ্যাড করতে পারি। সো সারাদিন পানি খাওয়ার জন্য 2 থেকে 2.5 লিটার পানি। এই পানির ক্ষেত্রে আরেকটা বলতে পারি যে এখন ডিটক্সিফাইং ওয়াটারের কথা আসছে পানির মধ্যে, এটা কিন্তু খুব রিফ্রেশিং, এবং এটা আপনার শরীরের জন্য ভালো। সো আপনি যে কোনো ধরনের, আমি খুব সিম্পল বলবো যে লেবু, আদা এবং যেটাকে লবঙ্গ বলি আমরা, এই 3টা জিনিস আপনার হচ্ছে 4 ঘন্টার জন্য 1 লিটার পানিতে আপনি হচ্ছে রেখে দিলেন, দিয়ে আপনি যে পানিটা খাচ্ছেন সেই পানিটা একটু ওয়ার্ম হলে ভালো হয়, না হলেও ইটস ওকে। সো আপনি ওইটা খেলেন, আবার 4 ঘন্টা পর চেঞ্জ করে নিলেন। সো আপনি ছোট্ট একটা বক্সে একটু অফিসেই রাখলেন, আর লেবু আর আদাটা একটু বাসা থেকে কেটে নিয়ে গেলেন একটা ছোট বক্সে করে, যেটা আপনি লাঞ্চ বক্স নিয়ে যান। সো আপনার ভিটামিন সির যেটা দরকার ছিল সেটা পেয়ে যাচ্ছেন, আদা থেকে আপনার যে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক পেয়ে যাচ্ছেন, একই সাথে আপনার একটা রিফ্রেশিং অনুভূতি থাকবে সারাদিন। খাবারের কিছু শিডিউল দিলেন, কিছু খাবারের কথা বললেন, আবার আপনি এমনও বললেন যে ডিনারে পরিবারের সাথে, পরিবারকে একসাথে নিয়ে যেন ডিনারটা করার চেষ্টা করা হয়। সেক্ষেত্রে কি আসলে তরুণ, বয়স্ক, শিশু সবার জন্য একই খাদ্য প্রযোজ্য, না এক্ষেত্রে আলাদা আলাদা আসলে খাবার মেনুটা হতে পারে? এবং পরিবারের সবাইকে নিয়ে যখন একসাথে বসে আসলে খাবার আয়োজনটা হয়, বা বন্ধুবান্ধব একসাথে বসে খাবার আয়োজনটা হয়, তখন আসলে খাবারের চার্ট বা মেনুটা আসলে কী ধরনের হওয়া উচিত? সবার কি একই খাবার প্রযোজ্য হয়? এক্ষেত্রে অবশ্যই আমি খুবই ভালো প্রশ্নটা এই কারণে বলব, বিকজ আসলে আমাদের পরিবার মানে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন কর্মক্ষমতার মানুষ। কেউ হয়তো কায়িক পরিশ্রম বেশি করেন,
কেউ হচ্ছে মানসিক পরিশ্রমটা বেশি করেন। তো যারা সারাদিন অফিসে কাজ করেন তাদের যে ব্রেইন ওয়ার্কটা হয় তাদের কিন্তু খাবারের চাহিদাটা একরকম হয়। আবার যারা আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকছি বাসায় তাদের জন্য কিন্তু আরেক রকম হয়। সো আপনি যেটা সহজভাবে যদি আমি বলি যে খাবারের প্ল্যাটারগুলো আপনার এমনভাবে সিলেক্ট করতে হবে, আমরা বলি অ্যাবাভ 5 বছরের বেশি বয়সের বাচ্চা থেকে 60 এজের মানুষের মোটামুটি কমনলি একই ধরনের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট চলে আসে, একটু 19-20 ছাড়া। যেমন টিনেজার বয়সে মেয়েদের জন্য অবশ্যই ফলিক অ্যাসিড এবং আয়রনের প্রয়োজনটা বেড়ে যায়, বিকজ মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়। সো ওদের জন্য ওই সময়টা একটু ডিফারেন্ট। একইভাবে ছেলেদের রিপ্রোডাক্টিভ সিস্টেমও হচ্ছে তখন তৈরি হওয়া শুরু করে, গলা ভেঙে যায়, নতুন করে হচ্ছে তাদের যেটাকে আমরা বলি যে প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণগুলো দেখা যায়, ওদের জন্য সাপোর্টটা অন্য। আবার এর মাঝখানে যারা ম্যাটার্নাল পিরিয়ড কাটাচ্ছেন, মানে যারা প্রেগনেন্ট ওমেন ফ্যামিলিতে কেউ থাকলে তাদের জন্য একটু স্পেশাল। বাট ওভারঅল যদি আমি 5 বছরের পর থেকে 60 বছর বয়স পর্যন্ত চিন্তা করে একটা মেনু প্ল্যান সেট করে আপনি কিন্তু করতে পারেন। মেনু প্ল্যান সেটটা খুব সুন্দর, যেটা টিপস আমরা বলি সেটা হচ্ছে যে 2টা মেইন মিল ব্রেকফাস্ট বাদে, ব্রেকফাস্টেরটা একটু ডিফার করতে পারে, বাট দুপুরের খাবার আর রাতের খাবার আপনি যদি একটা প্লেট চিন্তা করেন, প্লেটের হাফ পোর্শন, একটা প্লেটকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে 2/4 যেটা হাফ পোর্শনই হবে আমার ভেজিটেবলস এবং ফ্রুটস, আর হাফ পোর্শনের 1/4 হবে হচ্ছে প্রোটিন, যেটা মাছ, মাংস, ডিম হতে পারে, এবং হচ্ছে হাফ পোর্শন হবে হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, যেটা রুটি, ভাত, চিড়া অথবা ব্রেডও হতে পারে। তো এইভাবে প্লেটটাকে আপনার চিন্তা করতে হবে যে আপনাকে প্লেটটা এইভাবে ফুল করতে হবে। তো তাহলে আমি বেশিরভাগ পোর্শনটাই খাচ্ছি হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস থেকে। এই ভেজিটেবলস আর ফ্রুটসের ক্ষেত্রে টিপসটা একটু আগেই বলেছি, আপনাকে খেয়াল করতে হবে সারাদিন আপনি আপনার ফ্যামিলিকে কতগুলো রং টাচ করে খাওয়াতে পারলেন। যতগুলো কালারের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল তাদেরকে দিতে পারলেন ততগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস সে পেয়ে গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রতিটা মানুষের এই 5 থেকে 20 বছরের মধ্যে দিনে অবশ্যই একটা ডিম খেতে হবে। দিনে অবশ্যই 1 থেকে 2 বার 250 ml দুধ অথবা দুধ জাতীয় খাবার, যেটার মধ্যে দই, মাখন, চিজ এগুলো পড়ে যায়, পনির, এগুলো খেতে হবে। এবং হচ্ছে আপনার এই 3 থেকে 4 রঙের শাকসবজি খেতে হবে। ভেরি কমনলি যদি একজন ফ্যামিলি যে কিনা ডায়েট প্ল্যান করেন বাসার, উনি যদি একটু এইভাবে খেয়াল করেন তাহলে হয়ে গেল। এবার আসি যে 5 বছরের নিচে শিশু যারা থাকেন তাদের জন্য স্পেশাল কি, আর হচ্ছে যারা আমাদের টিনেজার। তো 5 বছরের নিচে যে বাসায় শিশু আছে সে কিন্তু ভাতের পোর্শনগুলো একই ধরনের খাবে। যখন আমার বাসায় ছোটো বাচ্চা থাকে আমি যে ঝাল কাঁচামরিচ যেটা ইউজ করি সেটাকে একটু কম দিব, অথবা বাচ্চার কারিটাকে তুলে রেখে তখন আমি বাসার নর্মাল মানুষের জন্য যেমন ঝাল দিই সেটা দিব। তার মানে সে বাসার ফ্যামিলি ফুডে অভ্যস্ত হচ্ছে। অথবা যদি আমরা সেটা না চাই, আমরা নিজেরা একটু কম ঝাল খেতেই পারি 2 বছর, ইটস ওকে, সোটাকে কমিয়ে দিলাম। দেন হচ্ছে এর ছাড়া তার এক্সট্রা কি সাপোর্ট দরকার, তার জন্য কিন্তু দিনে মিনিমাম 2 থেকে 3 বার দুধ খেতে হবে। তো দুধ যদি ডিরেক্টলি 2 বার খায়, আর একবার তাকে দই অথবা লাস্সি অথবা ফ্রুট সালাদ অথবা পুডিং এগুলো কিন্তু তাকে দেওয়া যেতে পারে। যে ফ্যামিলিতে 5 বছরের নিচে বাচ্চা আছে আসলে তাদের জন্য স্পেশাল কি, এবং একই সাথে আমি টিনেজার বয়সটাকেও একটু টাচ করতে চাই কিশোর কিশোরীদের জন্য। তো 5 বছরের নিচে যেসব বাচ্চা আছে তাদের জন্য কিন্তু দিনে সলিড খাবারটা একই রকম থাকে, যেমন দুপুর আর রাতের খাবার আপনি একই রকম দিতে পারেন। ঝাল আর মশলা সেটা হয়তো আমরা একটু আমাদেরটা কমিয়ে একই রকমভাবে অভ্যস্ত করতে পারি, অথবা ওর খাবারটা হয়ে যাওয়ার পরে, তরকারিটা হয়ে যাওয়ার পর তুলে রেখে তারপর আমরা যে আমাদের পরিবারের মতো ঝালটা দিতে পারি। তো দুপুর আর রাতের খাবারটা সেফ। এরপর তাকে দিনে 2 থেকে 3 বার দুধ বা দুধ জাতীয় খাবার দিতে হবে। আমরা অবশ্যই সাজেস্ট করি এটা দুধ হোক, কারণ এই সময় ওর গ্রোথের সবচেয়ে বেশি, ওর কিন্তু সবচেয়ে ভালো যেটা ফার্স্ট ক্লাস প্রোটিন, যেটাতে অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে সেটা লাগে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিকলি ব্রেন বুস্টিং কিছু খাবার দিতে হয়। কেন কি, এই সময় ওর একাডেমিক পারফরমেন্স শুরু হয়, 3-3.5 থেকে প্রি স্কুলে যায়, তারপরে ক্লাস 1-2 শুরু হয়ে যায়। এই যে ব্রেন বুস্টিং যে সময়টা, এটার জন্য আয়রন, আয়োডিন, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স খুবই ইম্পর্টেন্ট। সো এই সময় অবশ্যই তার খাবারে কলিজা জাতীয় খাবার, মাংস, ডিম এবং হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলের কথা আমরা অনেক বেশি বলি, যেটা কিনা হচ্ছে পুঁই শাক, পালং শাক, কলমি শাক, এগুলো অ্যাড করতে হবে। সো এই জিনিসটা খেয়াল করলে 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ইটস ওকে। কিশোর কিশোরীদের জন্য যাদের মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হচ্ছে অথবা যারা এখন ছেলে হিসেবে বড় হচ্ছেন, এই সময়টা তাদেরকে এক্সট্রা আয়রন এবং ফলিক অ্যাসিডের সাপোর্ট দিতে হবে। সো মোটামুটি অল্টারনেটিভ ডেতে তাদেরকে কলিজা, মেথি শাক, কলমি শাক, কচু শাক এগুলোকে যদি
ইনক্লুড করা যায় ডায়েটে, তাহলে কিন্তু সে তার যে আয়রন এবং যে ফলিক অ্যাসিড যেটা দরকার সেটা পেয়ে যাবে। আর প্রেগনেন্সির ক্ষেত্রে তো অবশ্যই এর আলাদা। প্রেগনেন্সির ক্ষেত্রে কিছুই না, বলা হয় যে আপনার প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদার থাকলে তাকে সে যা খাবার খেত তার থেকে 300 থেকে 500 কিলো ক্যালোরি বেশি খেতে হবে। কেন? কারণ তার বাচ্চা বড় হচ্ছে হয় পেটে, অথবা সে বাচ্চাকে দুধ পান করাচ্ছে। তো এই 300 থেকে 500 কিলো ক্যালোরি কি শুধু ভাত থেকে খাবো? না, ওটাকে তখন প্রপোর্শনেটলি ভাগ করে নিতে হবে। কিছুটা নিতে হবে ভাত থেকে, কিছুটা নিতে হবে প্রোটিন থেকে, এবং কিছুটা নিতে হবে ফ্যাট থেকে। ধন্যবাদ রমজানের ব্যস্ততা এবং ঈদের আগ মুহূর্তের এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনক্লুড করার জন্য। দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সাথে উপস্থিত ছিলেন একজন পুষ্টিবিদ। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম আসন্ন ঈদ উল ফিতরে এবং ঈদের পরবর্তী সময়ে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের যেই নিয়মিত জীবনযাপন করি সেটা আসলে কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমরা অনেক কিছু জানার চেষ্টা করলাম। আশা করি সেইভাবে আমরা মেনে চলার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন।